ভাবো তো কেমন হবে যদি কখনো আমাদের এই পৃথিবীতে কোটি কোটি বছর পুরনো প্রাণীরা নেমে আসে, যারা ছিল এই পৃথিবীর আসল রাজা। আর এই সকল প্রাণীরাই মূলত আমাদের আর্থের ইকোসিস্টেমকে রক্ষা করত। কিন্তু যখন হঠাৎ করে এই সকল প্রাণীদের মধ্যে ক্ষমতা নিয়ে লড়াই হতে থাকে, তখন পুরো মানব জাতি বিশাল এক বিপর্যয়ের সম্মুখীন হয়। আর এরকমই একটা অসাধারণ সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভির গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি। তো মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো তোমাদের এই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। মুভির শুরুতে আমাদের 5 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে গডজিলা আর মুটোর মধ্যে অনেক ভয়াবহ একটা লড়াই হয়, যাদেরকে আমরা টাইটান্স নামে চিনি। আর এই ভয়াবহ লড়াইয়ের মধ্যে আমরা মার্ক, এমা আর এমার কোলে তাদের মেয়ে ম্যাডিসনকে দেখতে পাই। তাদের একটা ছেলেও ছিল, কিন্তু এই মনস্টারদের ভয়াবহ লড়াইয়ের মধ্যে তারা তাকে হারিয়ে ফেলে, যার ফলে মার্ক এই সকল টাইটান্সদের একেবারেই সহ্য করতে পারতো না। এরপরে আমাদের 5 বছর পরের দৃশ্য দেখানো হয় এবং আমাদের ম্যাডিসন আর এমাকে দেখানো হয়। ম্যাডিসন এখন তার মায়ের সাথে থাকে আর তারা মোনার্কের সদস্য। মোনার্ক হচ্ছে এমন একটা সংস্থা যারা মূলত এই সকল মনস্টার অর্থাৎ টাইটান্সদের উপরে রিসার্চ করত। এমা বর্তমানে মোনার্কের আউটপোস্ট নাম্বার 67-এ রয়েছে, যেটা চায়নার ইউনানের একটা রেইন ফরেস্টের মধ্যে অবস্থিত, যেখানে আমরা অনেক পুরনো একটা পিরামিড দেখতে পাই। আর এটার মধ্যে মূলত তারা একটি মনস্টারের উপরে রিসার্চ করছিল, যে মনস্টারটা কিনা এখানে অনেক বছর ধরে সুপ্ত অবস্থায় ছিল। তবে হঠাৎ করে সেই মনস্টারটি জেগে ওঠে। মার্ক এবং এমা তাদের রুমে ব্রেকফাস্ট করছিল, তবে হঠাৎ করে সেখানে অনেক বড় একটা ভূমিকম্প দেখা দেয়। এমাকে নিউজ দেওয়া হয় মথরা জেগে উঠেছে। ফলে এমা এবং মেডিসন দ্রুত তাদের ল্যাবে চলে যায়। সেখানে গিয়ে তারা একটি কুকুনের দিকে অবাক হয়ে তাকিয়েছিল, আর এই কুকুনের মধ্যে থেকে মথরা বের হয়। মথরা ছিল এই সকল মনস্টার অর্থাৎ টাইটান্সদের রানী, যেটা কিনা লার্ভা অবস্থায় ছিল। তারা সকলে অবাক হয়ে মথরার দিকে তাকিয়েছিল, তবে হঠাৎ করে সেখানে থাকা সকল ইকুইপমেন্ট কাজ করা বন্ধ করে দেয়। আর মথরা হঠাৎ করে নার্ভাস হয়ে পড়ে এবং সেখানে থাকা সকলের উপরে অ্যাটাক করতে থাকে। সায়েন্টিস্টরা মথরাকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই সেটাকে কন্ট্রোল করতে পারছিল না। তখন এমা তাদেরকে কোনো কিছু করতে নিষেধ করে, আর সে তার কাছ থেকে একটি ডিভাইস বের করে, যেটার নাম ছিল অর্কা। এমা তার লাইফের রিস্ক নিয়ে মথরার কাছে চলে যায়, আর সে তার কাছে থাকা ওই ডিভাইসটি অর্থাৎ অর্কা অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে সেই ডিভাইসটি থেকে এমন এক ধরনের আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি বের হয়, যার ফলে মথরা সেখানে কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে যায়। মেডিসন তখন ওই মনস্টারটিকে টাচ করে, কিন্তু সেই মনস্টারটি তাকে কিছুই বলছে না। এই অসাধারণ দেখতে টাইটানটি মূলত তার কুকুন স্টেজে রয়েছে এবং আর কিছুদিনের মধ্যেই এটা তার পূর্ণ আকার ধারণ করবে, যেমন একটি শুঁয়োপোকার থেকে প্রজাপতির জন্ম নেয়। মেডিসন সেই টাইটানটিকে টাচ করে অনেক খুশি হয়। তবে হঠাৎ করে সেখানে একদল টেররিস্ট অ্যাটাক করে। তারা সেখানে এসে এমা এবং মেডিসনকে কিডন্যাপ করে নিয়ে যায়, আর সেখানে থাকা সকল সায়েন্টিস্টগুলোকে মেরে ফেলে। একই সাথে তারা সেই অর্কা নামক ডিভাইসটিও নিয়ে নেয়। এরা মূলত ছিল একদল ইকো টেররিস্ট গ্রুপ, আর তারা আসলে চায় এই টাইটান্সদের মুক্ত করে দিতে। আসলে এই টাইটান্সদের শরীর থেকে এমন এক ধরনের রেডিয়েশন বের হয়, যে রেডিয়েশনটা আমাদের আর্থের ইকোসিস্টেমকে রিকভার করতে সাহায্য করে। আর এই কারণেই তারা এই টাইটান্সদের মুক্ত করে দিতে চায়, যার মাধ্যমে আমাদের আর্থের ইকোসিস্টেম আবারও সেই প্রাচীন যুগের মতো হয়ে যাবে। আর একই সাথে এই টেররিস্ট গ্রুপ ব্ল্যাক মার্কেটে এ সকল প্রাণীদের ট্রেনে বিক্রি করে। আসলে তারা চায় এ সকল টাইটান্সরা যেন আবারও পৃথিবীতে ফিরে এসে আগের মতো রাজত্ব করে। অপরদিকে আমরা দেখতে পাই মোনার্কের টপ সায়েন্টিস্টরা ডক্টর সেরিজাওয়ার সাথে ওয়াশিংটন ডিসিতে একটা হিয়ারিং অ্যাটেন্ড করতে এসেছে, যেখানে পৃথিবীর সকল কান্ট্রির টপ লিডাররা ছিল। এবং সেখানে ডক্টর সেরিজাওয়া এবং তার সাথে আসা সায়েন্টিস্টরা তাদের বোঝানোর চেষ্টা করে এই সকল টাইটান্সরা আমাদের পৃথিবীর ইকোসিস্টেমের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর টাইটান্সরা যদি না থাকে তাহলে আমাদের পৃথিবীর ইকোসিস্টেম ইমব্যালেন্স হয়ে পড়বে। তবে সেখানে থাকা সমস্ত ওয়ার্ল্ড লিডার্সরাই টাইটান্সদের বিরুদ্ধে ছিল। এমনকি তারা সকলেই বিশ্বাস করে এই সকল টাইটান্সদের মেরে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন মোনার্কের সদস্যরা তাদের বোঝানোর চেষ্টা করেছে এই টাইটান্সরা আসলে কোনো মনস্টার নয়, আসলে তারা এই পৃথিবীরই আদিম বাসিন্দা। আর গডজিলার মতো জেগে উঠেছিল মানুষের ভুলের কারণে। মানুষ তাদের লোভের জন্য অ্যাটমিক বোম টেস্ট করতে গিয়ে গডজিলার মুটোকে জাগিয়ে তুলেছিল।
আর তারা এই দুনিয়ার রাজত্ব আবারও ফিরে পেতে চায়, যেটা কোনো এক সময় তাদের ছিল। আর যদি মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকতে চায় তাহলে আমাদের এই মনস্টারদের সাথে মিলিয়ে নিয়ে চলতে হবে, বিশেষ করে গডজিলার সাথে। তবে তখনই হঠাৎ করে সেখানে থাকা মোনার্কের একজন সদস্যের ফোনে একটা কল আসে এবং তারা চায়নার ইউনানে ঘটা আক্রমণ সম্পর্কে জানতে পারে। মোনার্কের সকল সদস্যরা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে আর তারা একটি চপার নিয়ে সোজা মার্কের কাছে চলে আসে। মার্ক ছিল একজন প্রাক্তন মোনার্কের সদস্য। তারা মার্কের কাছে এসে সাহায্য চায়। তারা মার্ককে জানায় টেররিস্ট গ্রুপ অর্কা নামক ওই ডিভাইসটা নিয়ে গেছে, যেটা সাহায্যে যে সকল মনস্টার অর্থাৎ টাইটান্সরা এখনো ঘুমন্ত অবস্থায় রয়েছে তাদেরকে এক নিমেষে জাগিয়ে তোলা সম্ভব। আর এটা হলে হয়তো মানব জাতি আর সার্ভাইভ করতে পারবে না। এবং আমরা জানতে পারি মার্কই আসলে সেই অর্কা নামক ওই ডিভাইসটা বানিয়েছিল, কিন্তু সে তখন এই ডিভাইসটা ধ্বংস করে দিয়েছিল। তবে এমা সেই ডিভাইসটা আবারও রিপেয়ার করে ইউজ করছে। মার্ক প্রথমে তাদের সাহায্য করতে রাজি না হলেও পরবর্তীতে সে তার ওয়াইফ আর মেয়ের কথা চিন্তা করে রাজি হয়ে যায়। তারা সকলে মিলে বারমুডার উদ্দেশ্যে রওনা হয় আর তারা তাদের সেখানকার আউটপোস্ট নাম্বার 54-এ চলে যায়, যেটা ছিল একটা আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি। সেই যাওয়া মার্ককে জানায় এটা তারা বানিয়েছিল গডজিলার উপরে নজর রাখার জন্য। সেখানে মার্ক এবং মোনার্কের অন্যান্য সদস্যরা সকলে মিলে ডিসকাস করছিল যে তারা কিভাবে তাদের ওই অর্কা নামক ডিভাইসটি রিট্রিভ করবে, যার উপরে পুরো মানব জাতির জীবন আর মৃত্যুর ভবিষ্যৎ নির্ভর করছে। তারা মার্ককে জানায় মথরা সেই ইকো টেররিস্ট গ্রুপের হাত থেকে পালিয়ে চায়নার ইউনানে বিশাল বড় একটা জলপ্রপাতের পিছে লুকিয়ে আছে এবং তারা মার্ককে বলে ওই ইকো টেররিস্ট গ্রুপের লিডার অ্যালেন জোনা মথরাকে ক্যাপচার করতে চায়। তাই সে টেররিস্ট গ্রুপ অবশ্যই সেখানে যাবে, কিন্তু মার্কের এমনটা মনে হয় না। সে তাদেরকে বোঝানোর চেষ্টা করে তাদের হাতে এখন অর্কা রয়েছে আর তারা সেই ডিভাইসটা ইউজ করে যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্তে টাইটান্সদের জাগিয়ে তুলতে পারবে। তাহলে তারা শুধু শুধু মথরার পিছে কেন যাবে? কিন্তু সেখানে থাকা কেউই মার্কের কথা বিশ্বাস করতে চায় না। এদিকে আমরা এমা এবং ম্যাডিসনকে দেখতে পাই। তাদেরকে অ্যান্টার্কটিকাতে অবস্থিত মোনার্কের আরেকটা আউটপোস্টে নিয়ে আসা হয়, যেখানে 1000 ফুট বরফের নিচে লক্ষ বছর ধরে ঘুমিয়ে আছে বিশাল আকারের একটি টাইটান, যার নাম হচ্ছে মনস্টার জিরো। এর আরেকটা নামও আছে, যেটা হচ্ছে কিং গিদোরা। সেখানে গিয়ে অ্যালেন জোনার সাথীরা মোনার্কের সকল সদস্যদের সেখানেই মেরে ফেলে, যাতে করে তারা কিং গিদোরার অ্যাক্সেস পেয়ে যায়। জোনা তার লোকেদের অর্ডার করে বরফে ড্রিল করে এক্সপ্লোসিভ ফিট করার জন্য, যাতে করে তারা কিং গিদোরাকে ফ্রি করতে পারে। এদিকে এমা অর্কা নামের ওই ডিভাইসটি রেডি করতে থাকে। অপরদিকে আন্ডার ওয়াটার বেজে মার্ক এবং বাকিরা খেয়াল করে তাদের পুরো বেসটা হঠাৎ করে অনেক জোরে কাঁপতে শুরু করেছে এবং তারা রাডারে লক্ষ্য করে একটা টাইটান তাদের বেসের খুব কাছে চলে এসেছে। সেরিজাওয়া তখন বেসের ওয়েপন রেডি করতে বলে মার্ক তখন বলে তারা যেন কোনোভাবে ওই টাইটানের উপরে অ্যাটাক না করে, তা না হলে এর পরিণতি অনেক ভয়াবহ হতে পারে। মার্ক সকলকে ইনস্ট্রাক্ট করে বেজের উইন্ডো ওপেন করে দেওয়ার জন্য, যাতে করে ওই টাইটানের মনে হয় মানুষ তার জন্য কোনো থ্রেট নয়। তবে তারা যখন বেজের উইন্ডো ওপেন করে তারা তো এটা দেখে অবাক হয়ে যায় যে তাদের সামনে টাইটানদের রাজা গডজিলা দাঁড়িয়ে আছে। তারা সকলেই অনেক ভয় পেয়ে যায়। তবে আশ্চর্যের বিষয় যে গডজিলা তাদের উপরে কোনো রকম অ্যাটাক করে না, সে তাদের অনেক কাজ দিয়ে সেখান থেকে চলে যায়। তারা গডজিলার রুট ট্র্যাক করার চেষ্টা করে এবং তারা গডজিলার বডি থেকে নির্গত রেডিয়েশন ফলো করে দেখতে পায় গডজিলা এখন তাদের অ্যান্টার্কটিকার বেজের দিকে যাচ্ছে, যেখানে কিং গিদোরা ঘুমন্ত অবস্থায় রয়েছে। তারাও সকলে অ্যান্টার্কটিকার সেই বেজের দিকে রওনা হয়। মার্ক সকলকে বুঝিয়ে বলে গিদোরা আসলে গডজিলার সব থেকে বড় শত্রু, কেননা কিং গিদোরাও গডজিলার মতো এই প্রাণীদের উপরে রাজত্ব করতে চায়। আর এই কারণে গডজিলা আর কিং গিদোরার মধ্যে অতীতেও অনেকবার লড়াই হয়েছে, যেটা বর্তমানে পৌরাণিক কাহিনী হিসাবে রয়ে গেছে। তারা অ্যান্টার্কটিকা তাদের সেই বেজে পৌঁছে যায়। তবে সেখানে পৌঁছানোর সাথে সাথে জোনার লোকেরা তাদের উপরে অ্যাটাক করে, কিন্তু ভিডিও ফিটের মাধ্যমে মার্ক যখনই তার ওয়াইফ আর মেয়েকে দেখতে পায় সে সেই গানফায়ারের মধ্যে দ্রুত তার মেয়ে আর ওয়াইফের দিকে যেতে থাকে। এদিকে মোনার্কের একজন স্নাইপার যার হাতে ডেটোনেটর ছিল তাকে মারতে সাকসেসফুল হয়। মার্ক সেখানে পৌঁছে জোনার দিকে বন্দুক তাক করে এমা এবং ম্যাডিসনকে দ্রুত তার সাথে চলে আসতে বলে, কিন্তু এমা সেখানে থাকা ডেটোনেটরটি তার হাতে তুলে নেয় আর সে সেই এক্সপ্লোসিভগুলো অ্যাক্টিভেট করে দেয়। ফলে মনস্টার জিরো অর্থাৎ গিদোরা যে বরফের মধ্যে জমেছিল
সেই বরফটি ভেঙে যেতে থাকে। সকলে ভয়ে দ্রুত সেই জায়গা থেকে বেরিয়ে আসে, কিন্তু যাওয়ার আগে এমা অর্কা নামক ওই ডিভাইসটির সাহায্যে গিদোরাকে সম্পূর্ণরূপে জাগিয়ে দিয়ে যায়। গিদোরা জাগার পরে সেখানে থাকা সবকিছু তছনছ করতে থাকে। মোনার্কের সোলজাররা গিদোরার উপরে ফায়ার করে, কিন্তু এতে কোনো লাভই হয় না। গিদোরা তার মুখ থেকে এমন এক ধরনের বায়ো ইলেকট্রিক ব্রেথ ফায়ার করে, যার ফলে সেখানে থাকা কিছু সোলজার সাথে সাথে ভস্ম হয়ে যায়। মোনার্কের লোকেরা সেখান থেকে বেরোতে যাবে, তখনই গিদোরার অ্যাটাকের ফলে তাদের সকল ইকুইপমেন্ট অকেজো হয়ে যায় এবং তারা খুব বাজেভাবে সেখানে ফেসে যায়। গিদোরা তাদের উপরে অ্যাটাক করতে যাবে, কিন্তু ঠিক তখনই সেখানে গডজিলা এসে উপস্থিত হয়। গডজিলা আর কিং গিদোরার মধ্যে অনেক ভয়াবহ একটা ফাইট বেঁধে যায়, কিন্তু কিং গিদোরা এতটাই পাওয়ারফুল ছিল যে গডজিলাও তার সাথে কোনোভাবে পেরে উঠছিল না। কিন্তু তখনই সেখানে এয়ারফোর্স চলে আসে আর মনস্টার জিরো অর্থাৎ কিং গিদোরার উপরে মিসাইল ফায়ার করে। গিদোরা তখন সেখান থেকে উড়ে অন্য আরেকটা জায়গার উদ্দেশ্যে চলে যায়। এদিকে মার্ক সকলকে জানায় তার মেয়ে আর ওয়াইফকে আসলে কিডন্যাপ করা হয়নি, তারা নিজ ইচ্ছায় এক টেররিস্ট গ্রুপ জয়েন করেছে। তখন হঠাৎ করে এমা মোনার্কের হেডকোয়ার্টারের সাথে একটা ভিডিও কনফারেন্সে আসে এবং সে তাদেরকে তার আসল উদ্দেশ্য সম্পর্কে জানায়। এমা বলে মানুষ নিজেদেরকে সবকিছুর উপরে মনে করে, কিন্তু আসলে এটা না। এই পৃথিবীটা আসলে টাইটান্সদের, যারা মানব সভ্যতার অনেক আগে থেকেই আছে। এমা বিশ্বাস করে এই টাইটান্সরা পৃথিবীর এনভায়রনমেন্টকে আবারও আগের মতো করে তুলতে পারবে, যেটা মানুষ নিউক্লিয়ার ওয়ার আর নিউক্লিয়ার টেস্টের ফলে নষ্ট করে ফেলেছে। তারা আমাদের এই আর্থের ইকোসিস্টেমের মতো একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারবে, যার কারণে সেই প্রাণীগুলোকে রিলিজ করে দিচ্ছে। এমা আরও জানায় যেখান যেখান দিয়ে এই প্রাণীগুলো গেছে সেই সকল জায়গায় এদের বডি থেকে নির্গত রেডিয়েশনের ফলে নতুন লাইফ সোর্স তৈরি হয়েছে, অর্থাৎ নতুন নতুন গাছপালা, নতুন প্রজাতির উদ্ভিদ। এক কথায় বলতে গেলে নতুন এক প্রাণের উদ্ভব হয়েছে। সকলের এমার এই কথায় অনেক রেগে যায়। মার্ক তখন এমাকে জিজ্ঞাসা করে এই প্রাণীগুলোকে রিলিজ করে দিলে যখন এরা ধ্বংসযজ্ঞ চালাবে তখন মানুষের কি হবে? এমা তখন বলে মোনার্ক অনেকগুলো আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি বানিয়েছে যেখানে মানুষেরা সেফলি থাকতে পারবে, আর এটা বলেই সে সেই কলটি ডিসকানেক্ট করে দেয়। তখন তারা এমার লোকেশন ট্র্যাক করে জানতে পারে এমা মেক্সিকোর উদ্দেশ্যে রওনা হয়েছে। সেই যাওয়া মার্ককে জানায় সেখানেও তাদের একটি বেস রয়েছে আর ওই জায়গাটিতেও বিশাল একটি টাইটান ঘুমিয়ে আছে। অপরদিকে তারা গডজিলার রেডিয়েশন পথ ফলো করে দেখতে পায় গডজিলাও এখন মেক্সিকোর দিকে যাচ্ছে। এদিকে এই সকল কিছু মেডিসিনের কাছে অনেক খারাপ লাগে, কেননা এতে অসংখ্য সাধারণ মানুষ মারা যাবে, কিন্তু এমা কারোর কোনো কথাই শোনে না। সে অর্কা নামের ওই ডিভাইসটি আবারও অ্যাক্টিভেট করে দেয় এবং আমরা দেখতে পাই মেক্সিকোর একটা আগ্নেয়গিরিতে বিশাল বড় একটা এক্সপ্লোশন হয় আর সেখান থেকে বিশাল আকারের এক আগুনের গোলার মতো দেখতে টাইটান বেরিয়ে আসে, যার নাম ছিল রোডেন। রোডেনের সমস্ত গা দিয়েই যেন লাভা ঝরে পড়ছিল আর এই মনস্টারটা যেখান দিয়েই উড়ে যাচ্ছিল সেই জায়গাটায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছিল। এর টানার হাওয়ার কারণে প্রচুর সাধারণ মানুষ সেখানে মারা যাচ্ছিল। এরপরে সেখানে মোনার্কের সদস্যরা ফাইটার জেট নিয়ে উপস্থিত হয়। এয়ারফোর্স ফাইটার জেট নিয়ে ওই মনস্টারটিকে মারার চেষ্টা করে। তারা মনস্টারটির উপরে মিসাইল ফায়ার করে, কিন্তু মিসাইলগুলো রোডেনের কোনো ক্ষতি করতে পারে না, বরং রোডেন তাদের ফাইটার জেটগুলো এক এক করে ধ্বংস করতে থাকে। কিন্তু তখনই তারা খেয়াল করে ওই মনস্টারটার দিকে বিশাল বড় একটা ঘূর্ণিঝড় এগিয়ে আসছে। তবে বিষয়টা খুবই আনইউজুয়াল ছিল, কেননা কোনো ঘূর্ণিঝড়ই এত জোরে আগাতে পারে না। তারা তখন ভালোভাবে ওই ঘূর্ণিঝড়টা অবজার্ভ করে বুঝতে পারে এটা আসলে মনস্টার জিরো অর্থাৎ কিং গিদোরা। এতে ডক্টর সেরিজাওয়া সহ সকলে অনেক অবাক হয়ে যায়, কেননা একটা মনস্টার কিভাবে একটা আর্টিফিশিয়াল ঝড় তৈরি করছে, অর্থাৎ ওয়েদারকে কিভাবে ম্যানিপুলেট করছে। তারা রোডেনকে মারতে ব্যর্থ হয়, কিন্তু এরই মধ্যে সেখানে কিং গিদোরা এসে উপস্থিত হয়। কিং গিদোরা আর রোডেনের মধ্যে ক্ষমতা নিয়ে অনেক ভয়াবহ একটা ফাইট শুরু হয়, কিন্তু গিদোরা এতটাই পাওয়ারফুল ছিল যে রোডেন তার সাথে কোনোভাবেই পেরে ওঠে না, আর গিদোরা রোডেনকে হারিয়ে সেখান থেকে সমুদ্রের মধ্যে ফেলে দেয়। কিন্তু রোডেনের সেখান থেকে যাওয়ার পরে গিদোরার নজর মোনার্কের সেই ফাইটার জেটগুলোর দিকে পড়ে আর সেটা সেগুলোর পিছু করতে থাকে। গিদোরা তাদের উপরে আক্রমণ করতে যাবে তখনই সেখানে গডজিলা এসে উপস্থিত হয় আর গডজিলা গিদোরাকে নিয়ে সোজা সমুদ্রের মধ্যে চলে যায়। এদিকে মোনার্কের কাছে আর্মির থেকে কল আসে এবং তারা তাদেরকে সেখান থেকে দ্রুত বেরিয়ে যেতে বলে। আর্মি তাদের বানানো একটা স্পেশাল ওয়েপেন ইউজ করতে চায় যার নাম ছিল অক্সিজেন ডিস্ট্রয়ার।
ডিস্ট্রয়ার, যে ওয়েপেনের সাহায্যে তারা ওই দুটো মনস্টারটিকে একসাথে মারতে চায়। কিন্তু এদের সেরিজাও একেবারেই রাজি ছিল না, কেননা সে গডজিলার উপরে অনেকদিন ধরে রিসার্চ করছে, আর গডজিলা কখনোই কোনো মানুষের ক্ষতি করেনি। কিন্তু বর্তমানে সবকিছুই হাতের বাইরে চলে গেছে, তাই আর্মিরা সেই ওয়েপেনটি লঞ্চ করে দেয়, যেটা যদি একবার হিট করে তাহলে তার 4 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যত জীবিত প্রাণী আছে সবকিছুই মারা যাবে। যার কারণে এই ওয়েপেনের নাম দেওয়া হয়েছিল অক্সিজেন ডিস্ট্রয়ার। এবং আর কিছুক্ষণের মধ্যে ওই ওয়েপেনটা এসে ওই মনস্টারটির গায়ে হিট করবে। এদিকে আমরা দেখতে পাই গডজিলা গিদোরার একটি মাথা ছিঁড়ে ফেলেছে, কিন্তু তখনই সেই ওয়েপেনটা এসে তাদের গায়ের উপরে পড়ে, আর এক্সপ্লোশনের 4 মাইল রেডিয়াসের মধ্যে যত প্রাণী ছিল সব প্রাণী একে একে মারা যেতে শুরু করে। সকলেই তো মনে করতে থাকে দুটো মনস্টারই হয়তো মারা গেছে, কেননা গডজিলার শরীরে রেডিয়েশনের কোনো সাইন পাওয়া যাচ্ছিল না। কিন্তু ঠিক তখনই আমরা দেখতে পাই গিদোরা সেই পানির মধ্যে থেকে বেরিয়ে আসে, আর গিদোরা উড়ে গিয়ে সেই ভলকানোর উপরে বসে, এবং সেখানে আমরা দেখতে পাই গডজিলার কাটা মাথাটা আবারও রিজেনারেট করছে, যেটা কিনা গডজিলা সিটে দিয়েছিল। গডজিলা সেখান থেকে যাওয়ার পরে গিদোরা কিং এর জায়গা নিয়ে নেয়, অর্থাৎ এই টাইটান্সদের কিং এর জায়গা নিয়ে নেয়, আর অনেক জোরে হুঙ্কার করে, যার ফলে পৃথিবীতে যত টাইটান ছিল একে একে সবগুলোই জেগে ওঠে। পুরো পৃথিবীতে ডিজাস্টার ছড়িয়ে পড়ে। এদিকে আমরা দেখতে পাই মথরা ঝর্ণার পিছন থেকে বেরিয়ে এসেছে, আর সেটা তার কুকুন স্টেজ থেকে পূর্ণ রূপ ধারণ করেছে। তার অনেক সুন্দর দুটি ডানা বেরিয়েছে, যেটা দেখে সেখানে উপস্থিত সকলে অনেক অবাক হয়ে যায়। এদিকে পুরো দুনিয়াতে চলা ধ্বংসযজ্ঞ দেখে আমারও অনেক খারাপ লাগতে থাকে, আর তার মেয়ে তাকে মনস্টার বলতে থাকে। অপরদিকে মোনার্কের সকল সায়েন্টিস্টরা অনেক অবাক হয়েছিল, কেননা একটা মনস্টারের মাথা ছিঁড়ে দেওয়ার পরেও সেটা কিভাবে রিজেনারেট করতে পারে। তখন তারা পৌরাণিক অনেক বই আর ডকুমেন্টারি ঘেঁটে দেখতে পারে মিলিয়ন মিলিয়ন বছর আগে পৃথিবীতে একটা অ্যাস্টেরয়েড এসে হিট করেছিল, আর সেটার মধ্যে থেকে এই 3 মাথার দানবটি বেরিয়েছিল, অর্থাৎ কিং গিদোরা। কিং গিদোরা আমাদের পৃথিবীতে যে সকল টাইটান্সরা রয়েছে তাদের উপরে ডমিনেট করতো। গডজিলা ছিল তার সব থেকে বড় শত্রু, কেননা গডজিলা কখনোই তার সামনে মাথা নত করেনি। এবং তারা আরও একটি ছবি খুঁজে পায় যেখানে রোডেন গিদোরার সামনে মাথা নত করেছিল। আসল কথা বলতে গেলে কিং গিদোরা হচ্ছে এপেক্স প্রিডেটর, যে কিনা পৃথিবীর বাইরে থেকে এখানে এসেছে, অর্থাৎ কিং গিদোরা আসলে একটি এলিয়েন। এদিকে মথরা এসে সমুদ্রের পানির উপরে উঠতে থাকে। সকলেই তো মথরাকে দেখে অনেক অবাক হয়েছিল, কেননা একটা মনস্টার এতটা সুন্দর কিভাবে হতে পারে। আর এটা সম্ভবত গডজিলাকে ডাকার চেষ্টা করছিল। সায়েন্টিস্টরা বলে মথরাকে কুইন অফ দ্য মনস্টার বলা হয়, অর্থাৎ এই টাইটান্সদের রানী। মথরা গডজিলার সাথে কথা বলার চেষ্টা করছিল, যেটা সমুদ্রের নিচে এখনো বেঁচে আছে, আর সমুদ্রের নিচে কোনো একটা লুকোনো জায়গায় সেটা নিজেকে রিকভার করার চেষ্টা করছে। মার্ক বোঝা যায় তাদের যদি এই পৃথিবীকে বাঁচাতে হয় তাহলে তাদের গডজিলা আর মনস্টার হেল্প করতে হবে। তারা ডিসকাস করে যেহেতু এই সকল মনস্টাররা রেডিয়েশনকে অ্যাবসর্ব করে নিজেদের রিকভার করে, তাই তারা গডজিলার সামনে একটি নিউক্লিয়ার বোমা ব্লাস্ট করবে, যেটা রেডিয়েশন অ্যাবসর্ব করে গডজিলা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তাই তারা দ্রুত একটি সাবমেরিন নিয়ে গডজিলার বডির রেডিয়েশন ফলো করতে থাকে, কিন্তু তারা হঠাৎ করে পানির একটা ভরটেক্সের মধ্যে এসে পড়ে, আর যেখান থেকে তারা সোজা হলো আর্থের একটি জায়গায় এসে পৌঁছায়, এবং তারা লক্ষ লক্ষ বছর পুরনো একটি সিভিলাইজেশন দেখতে পায়, যেটা পানির নিচে সম্পূর্ণ তলিয়ে গেছে। আমরা দেখতে পাই আদিম যুগে গডজিলার সকলে পুজো করছে, এবং একই সাথে গডজিলার কিং গিদোরার মধ্যে একটা শত্রুতার নিদর্শন দেখতে পাই। কিন্তু সেই জায়গাটিতে পানির রেডিয়েশন এতটাই বেশি ছিল যে তাদের সকল ইলেকট্রিক ইকুইপমেন্ট খারাপ হয়ে পড়ে, আর একই সাথে তাদের নিউক্লিয়ার বোমার ইলেকট্রিক চিপসেটটাও নষ্ট হয়ে যায়। আর এখন তারা যদি এই নিউক্লিয়ার বোমাটা ব্লাস্ট করতে চায় তাহলে তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে এখানে থেকে বোমাটা ম্যানুয়ালি ব্লাস্ট করতে হবে। এতে ডক্টর সেরিজাওয়া নিজের লাইফ স্যাক্রিফাইস করতে চায়, এবং সে একটা স্পেশাল স্যুট পরে গডজিলার কাছে যেতে থাকে, এবং আমরা দেখতে পাই সেই জায়গাটিতে রেডিয়েশনের ফলে মাটির নিচ থেকে লাভা বের হচ্ছে। ডক্টর সেরিজাওয়া গডজিলার পাশে নিউক্লিয়ার বোমাটা রেখে সেখানে নিউক্লিয়ার বোমাটা ব্লাস্ট করে দেয়,
আর ডক্টর সেইজাওয়া সেখানে মারা যায়। এদিকে আমরা দেখতে পাই ম্যাডিসন তার মায়ের কাছ থেকে অর্কা নামক ওই ডিভাইসটা চুরি করে সেই ফ্যাসিলিটি থেকে পালিয়ে এসেছে এবং আমরা দেখতে পাই ম্যাডিসন একটি স্টেডিয়ামে এসে পৌঁছায় আর সেখানে সে কন্ট্রোল রুমে গিয়ে স্টেডিয়ামের মাইকের সাথে ওই অর্কা নামক ডিভাইসটি কানেক্ট করে ফেলে আর সে অর্কাকে অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে ওই শহরে যে সকল প্রাণীরা ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল তারা সকলেই থেমে যায়। গিদোরা তখন বুঝে যায় এই প্রাণীগুলো তার অর্ডার ফলো করছে না, তাই সে খুঁজতে থাকে তার উপস্থিতিতে কে এই টাইটান্সদের অর্ডার করছে এবং সে অর্কাকে সেন্স করতে পারে। তাই সে তার মুখ থেকে বায়ো ইলেকট্রিক বিম ফায়ার করতে শুরু করে। মেডিসন কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে অর্কা নামক ওই ডিভাইসটি নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু সে খুব বাজেভাবে ওই জায়গাটিতে ফেসে যায়। গিদোরা তার উপরে ইলেকট্রিক বিম ফায়ার করবে তখনই হঠাৎ করে সেখানে গডজিলা এসে উপস্থিত হয় আর আসার সাথে সাথে গডজিলা গিদোরার উপরে একটা অ্যাটমিক ব্রেথ ফায়ার করে, কিন্তু এতে গিদোরার কিছুই হয় না। তখনই সেখানে আর্মি চলে আসে আর একই সাথে সেখানে মথরা চলে আসে গডজিলার সাহায্য করার জন্য। তারা সকলেই একসাথে গিদোরার উপরে আক্রমণ করে আর দেখা যায় গডজিলা এক পর্যায়ে কিং গিদোরার উপরে ভারী পড়ছে, কিন্তু তখনই সেখানে গিদোরার আরেক চেলা রোডেন চলে আসে আর রোডেন এসে সোজা মথরার উপরে অ্যাটাক করে। ফলে রোডেন আর মথরার মধ্যে এক ভয়াবহ লড়াই শুরু হয়ে যায়। এদিকে বাকিরা নিউক্লিয়ার সেন্সরের মাধ্যমে খেয়াল করে দেয় গডজিলা নিউক্লিয়ার ব্লাস্টের কারণে বেশি চার্জ হয়ে গেছে। সায়েন্টিস্টরা জানে আর সর্বোচ্চ 12 মিনিটের মধ্যে গডজিলার শরীর থেকে এক ভয়াবহ থার্মোনিউক্লিয়ার ওয়েভ বের হবে, যার ফলে এই পুরো শহর নিমেষেই ধ্বংস হয়ে যাবে। তাই মার্ক এবং বাকিরা দ্রুত মেডিসনকে খুঁজতে শুরু করে এবং তারা মেডিসনকে খুঁজতে খুঁজতে সেখানে অর্কা নামক ওই ডিভাইসটি পেয়ে যায়। এদিকে গডজিলা আর কিং গিদোরার মধ্যে অনেক ভয়াবহ একটা লড়াই হচ্ছিল, কিন্তু তখনই মথরা সুযোগ পেয়ে সেখানে সে গিদোরার মাথায় একটি বিল্ডিং এর সাথে আটকে দিয়ে যায়, যাতে করে গডজিলার গিদোরার সাথে ফাইট করতে সুবিধা হয়। এর মধ্যে সেখানে আবারও রোডেন চলে আসে এবং মথরার রোডেনের মধ্যে ফাইট হতে থাকে। চারিদিকে মনস্টাররা ফাইট করছিল, তখনই সেখানে একটা গাড়ি নিয়ে এমা চলে আসে এবং তারা সকলেই মিলে একসাথে মেডিসনকে খুঁজতে শুরু করে। অপরদিকে গিদোরা এই শহরের পাওয়ার স্টেশন থেকে সমস্ত শক্তি অ্যাবজর্ব করে নেয়। ইলেকট্রিসিটি অ্যাবজর্ব করার ফলে গিদোরা তার ফুল পাওয়ারে চলে আসে এবং সে তার চারিদিকে ইলেকট্রিসিটি ফায়ার করতে থাকে এবং সে গডজিলাকে নিয়ে আকাশে উড়ে যায় এবং গিদোরা 1000 ফুট উপর থেকে গডজিলাকে ফেলে দেয় আর গডজিলা এত উপর থেকে পড়ে সে অনেক আহত হয়ে পড়ে আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। গিদোরা গডজিলাকে মারার জন্য তার উপরেই বায়ো ইলেকট্রিক বিম ফায়ার করে, কিন্তু তখনই সেখানে মথরা এসে উপস্থিত হয়। মথরা সে সম্পূর্ণ অ্যাটাকটা তার শরীরের উপরে নিয়ে নেয়, ফলে সে সেখানেই মারা যায়। কিন্তু মথরার শরীর থেকে নিউক্লিয়ার পার্টিকেলস গুলো এসে গডজিলার শরীরের উপরে পড়ে এবং আমরা দেখতে পারি গডজিলা ধীরে ধীরে হিল হতে শুরু করে, কিন্তু এখনো সে অনেক উইক স্টেজে ছিল। এদিকে গিদোরা গডজিলাকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার জন্য তার উপরে অনেক বাজেভাবে আক্রমণ করতে থাকে। অপরদিকে মার্ক এবং এমা মেডিসনকে পেয়ে যায়, কিন্তু তারা গডজিলার এই অবস্থা দেখে তারা অর্কা নামক ওই ডিভাইসটি অ্যাক্টিভেট করে দেয়। ফলে গিদোরা ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে এবং সেটা তাদের দিকে এগোতে শুরু করে। এতে এমা নিজের লাইফ স্যাক্রিফাইস করে আর সে সেই অর্কা নামক ডিভাইসটা নিয়ে দূরে যেতে শুরু করে এবং মার্ক এবং এমাকে সে একটা হেলিকপ্টারে করে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে গডজিলা হিল হয়ে গেছে আর গডজিলা শরীরে নিউক্লিয়ার রেডিয়েশন ধীরে ধীরে অনেক পরিমাণ বাড়তে থাকে। সকলেই সেই শহর থেকে দূরে চলে যায়। এদিকে এমা অনেক বাজেভাবে ফেসে যায়। গিদোরা তার উপরে আক্রমণ করবে তখনই সেখানে গডজিলা চলে আসে। আমরা দেখতে পাই গডজিলা তার ফাইনাল ফর্মে চলে এসেছে, তার পুরো শরীর থেকে আগুন বের হচ্ছে। তখন গিদোরা গডজিলার উপরে তার বিম ফায়ার করে, কিন্তু এতে গডজিলার কিছুই হয় না। গডজিলা এখন এই মুহূর্তে এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে তার শরীর থেকে যে রেডিয়েশন আর হিট বের হচ্ছে তার ফলে তার আশেপাশের সমস্ত বিল্ডিং গুলো গলে যাচ্ছিল এবং গিদোরা এই মুহূর্তে গডজিলার সামনে কিছুই না। গডজিলার শরীর থেকে একটা থার্মোনিউক্লিয়ার ওয়েভ বের হয়, যার ফলে গডজিলার ডানা এবং দুটি মাথা সেখানেই ভস্ম হয়ে যায় এবং গডজিলা গিদোরার বুকের উপরে পাড়া মেরে তাকে সেখানেই মেরে ফেলে এবং গিদোরার অপর আরেকটি যে মাথা ছিল সেটা সে তার অ্যাটমিক ব্রেথ দিয়ে ধ্বংস করে ফেলে এবং গডজিলা আবারও সকল টাইটান্সদের রাজা হয়ে যায়। সেখানে উপস্থিত সমস্ত টাইটান্সরা গডজিলার সামনে মাথা নত করে, কিন্তু রোডেন তার সামনে মাথা নত করতে চাচ্ছিল না।
তবে গডজিলার এক হুঙ্কারে রোডেন ভয়ে কেঁপে ওঠে আর সেও তার মাথা নত করে গডজিলার সামনে। এরপরে গডজিলা সমুদ্রের মধ্যে চলে যায় আর একে একে অন্য সকল টাইটান্সরাও তাদের নিজেদের জায়গায় চলে যায়। এরপরে পৃথিবী ধীরে ধীরে তার আগের কন্ডিশনে ফেরত চলে আসে এবং অনেক জায়গায় দেখা যায় সেখানকার ইকোসিস্টেম আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাই জোনা একটি আন্ডারগ্রাউন্ড মার্কেটে গিয়ে পৌঁছেছে এবং সেখানকার জেলেরা গিদরের একটি কাটা মাথা পেয়েছে যেটা গডজিলা সমুদ্রের মধ্যে থেকে ছিঁড়ে ফেলেছিল। জোনা সেই জেলেদের বলে সে এটা কিনতে চায় এবং এরই মাধ্যমে এই অসাধারণ মুভিটা শেষ হয়। তো মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলো না।